প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই বিষয়টি আমার কাছে, আপনার কাছে আর অনেকের কাছেই একটি দুর্বোধ্য গ্রামাটিক্যাল ফাংশন। কিন্তু আজকে আমরা ট্রেডিশনালি শিখব না, আমরা একটু ভিন্নভাবে শিখব, যাতে করে দৈনন্দিন প্রয়োজনে লেখালেখি, কথা বলায় বা অর্থ উদ্ঘাটন সব প্রয়োজনেই ব্যবহার করতে পারি। আচ্ছা, প্রথমে একটু পরিচিত হয়ে নিই। এখানে লক্ষ্য করুন, 200+ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা বলা হয়েছে। আপনাদের সুবিধার্থে, আমার নিজের সুবিধার্থেই আমি টেবিল আকারে সমজাতীয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার আছে তা এক জায়গায় রেখেছি। লক্ষ্য করুন, এখানে সব ফর্ম যুক্ত। 1 মিনিটের ব্যাপার, এগুলোকে আমরা উপলব্ধি করতে পারি, ন্যাচারালি শিখতে পারি বটে। প্র্যাকটিস আছে এখানে অবশ্য। এখানে লক্ষ্য করুন, অনেক প্র্যাকটিস আছে। তারপরে টু যুক্ত যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার আছে সব এখানে আছে। দেখুন, এই কলামটি আর এই কলামটি লক্ষ্য করুন, সব আছে। জাস্ট আমি বলে দিব, 1 মিনিট বা 2 মিনিট সময় আপনি ব্যয় করবেন, মোটামুটি আপনার হয়ে যাবে। তবে কথা আছে, সেটা আলোচনা বলছি। একই রকম উপায়ে এখানেও প্র্যাকটিস আছে, এখানে সবকিছু আছে। ফর যুক্তগুলো আছে, অন যুক্তগুলো আছে, অ্যাড যুক্তগুলো আছে, উইথ যুক্তগুলো আছে, ইন যুক্তগুলো আছে। এরপর র্যান্ডমলি কিছু আছে যেগুলো আমাদের দৈনন্দিন অনেক অনেক বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমরা বরং শুরু করতে পারি। আচ্ছা, শুরু করার পূর্বে আরো দুই একটি কথা না বললেই নয়। আপনারা এই ভিডিওটি দেখা মাত্রই পিডিএফটি চাইবেন, এবং কারণও আছে বটে। সুন্দর সাজানো গোছানো পিডিএফটি পেলে তো ভালোই হয়। আচ্ছা, এই পিডিএফটি পাওয়ার জন্য আপনাকে মূলত প্রাসঙ্গিক এবং যৌক্তিক মন্তব্য করতে হবে এই ভিডিওর নিচে। আপনি ভিডিওটি যেখান থেকেই দেখেন, হয় ইউটিউব থেকে নতুবা সোশ্যাল মিডিয়া থেকে, মানে ফেসবুক থেকে। আচ্ছা, যৌক্তিক মন্তব্য করে সেই মন্তব্য এই পেজের মেসেঞ্জার সেন্ড করবেন। আমি আবার বলছি, যৌক্তিক মন্তব্য করে পেজের মেসেঞ্জার সেন্ড করবেন, আপনাকে ফাইলটি যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, চলুন আমরা আলোচনা দিতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিষয়টা আসলে কি? দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি। আমি যদি বলি মুখস্থের প্রয়োজন নাই, তবে ব্যতিক্রম, মানে এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম, ব্যাপারটা ব্যতিক্রম। ব্যতিক্রম ছাড়া এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মূলত গ্রামাটিক্যালি ফাংশন করে। এটা মানে এরকম না যে দুর্বোধ্য কোনো বিষয়, বা আমি আপনি গ্রামার ছাড়াই এটাকে ব্যবহার করে। একেবারে টোটালি গ্রামাটিক্যালি ফাংশন করে বলতে, প্রিপোজিশনের যে নর্মাল নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটার ব্যবহার হয়। এখন আমি আপনি ছোটবেলা থেকে মুখস্থ করে অভ্যস্ত, আজকে আমি দেখিয়ে দিব, প্রয়োজন নাই। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। লক্ষ্য করুন, এখানে জাস্ট আমি এখানে রেখেছি কয়েকটি ব্যাপার আছে। আমরা মূলত প্রিপোজিশন কেন ব্যবহার করি? প্রিপোজিশন আমরা ব্যবহার করি নাউনের পূর্বে বসবে, পূর্বে অবস্থান করবে। একই রকম ভাবে লক্ষ্য করুন, এখানে 5টি বাক্য আছে। এই বাক্য 5টিও আমাদের বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতায় প্রিপোজিশনের প্রয়োজন হয়েছে। এই প্রত্যেকটি প্রিপোজিশন লক্ষ্য করুন, নাউনের পূর্বেই কিন্তু বসেছে, পরে বসে নাই। লক্ষ্য করেছেন? এই যে দেখুন, মিউজিকের পূর্বে বসেছে, চেঞ্জের পূর্বে বসেছে, অ্যাবাউটের পূর্বে বসেছে, মিস্টেকের পূর্বে বসেছে, আওয়ার কান্ট্রির পূর্বে বসেছে। এখন আপনার কাছে মনে হতে পারে, ও, ইন্টারেস্টের সাথে ইনই হয়, একেবারে নির্ধারিত। আবার গুড এর সাথে অ্যাডই হয়, নির্ধারিত। আচ্ছা, অ্যাড কি অন্য কোনো অ্যাডজেক্টিভের পরে হয় না? কেন নয়? হয়তো। আচ্ছা, এই বিষয়টি আমি ইন ডিটেইল ভিতরে আলোচনা করছি, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, চলুন আমরা এক কাজ করি। প্রথমেই ফ্রম যুক্ত দেখতে পারি, অথবা আমরা প্রথমেই টু যুক্ত দেখতে পারি। এখানে কোনো কিছু সিরিয়াল মেনটেন করতে হবে না, আপনার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় একেবারেই। আহ, আমরা মাঝে মধ্যে বলে থাকি না যে ইংলিশ ইকুয়াল, তারপরে কি পানি? আচ্ছা, এইরকম। জাস্ট আপনি একটু লক্ষ্য করেন, এই জায়গাটাতে টু যুক্ত সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার আছে। লক্ষ্য করুন, detrimental to, poisonous to, injurious to, adverse to, inimical to, fatal to, vulnerable to, contrast to, contrary to, indifferent to, close to,
allergic to, conducive to, inclined to, addicted to, congenial to, amenable to, useful to, advantageous to, favorite to, favorable to, prompt to, and antipathy to. আরো যদি থাকে থাকলো। আচ্ছা, এই বিষয়গুলো আপনি মুখস্থ করবেন, তাই না? আর এটাই তো করার কথা, ছোটবেলা থেকে তো এটাই আমরা করেছি। আমি আপনাকে একটু বলছি, আমরা যে সমস্ত অ্যাজেক্টিভ গুলো দিয়ে, আমি আবার বলছি, যে সমস্ত অ্যাজেক্টিভ গুলো দিয়ে আমরা ভালো এবং মন্দ নির্দেশ করি, লক্ষ্য করেছেন? এই কলামটিতে সব খারাপ অর্থ দিচ্ছে, বিপরীত, খারাপ, উদাসীন। এটা খারাপের মধ্যেই পড়ে, তাই না? এই যে লক্ষ্য লক্ষ্য করুন, ইনজুরিয়াস টু or detrimental to, like smoking is detrimental to our health। এখন অনেকে অর্থের সাথে সঙ্গতি বজায় রেখে, যেমন আমরা বলি যে স্মোকিং আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা ভুলবশত এই টু এর জায়গায় ফর বসিয়ে দিই। আচ্ছা, আমি আপনি যদি একটু মাথায় রাখি যে খারাপ এবং ভালো এই উভয় নির্দেশ করতেই ব্যতিক্রম ছাড়া আমরা সচরাচর এই টু এর ব্যবহারটাই দেখতে পাই অ্যাডজেক্টিভের পরে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? বিশ্বাস না হয় দেখুন, লক্ষ্য করুন। কন্ট্রাস্ট টু, বিপরীতে, মানে খারাপ একটা সেন্স দিচ্ছে না? জাস্ট এতটুকু মাথায় রাখুন, তিনটা ব্যাপার: একটা ক্ষতিকর, বিপরীত, উদাসীন। ক্ষতিকর, বিপরীত, উদাসীন। এই বিষয়গুলো নির্দেশ করতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে, তারপরে ব্যতিক্রম ছাড়া স্বভাবতই টু এর ব্যবহার লক্ষণীয়। এখন আপনি কি করবেন? আপনাকে অন্তত এই অ্যাডজেক্টিভ গুলোর অর্থ মনে রাখতে হবে। আপনি যদি এটাও মনে না রাখেন তাহলে কেমনে হবে? এটা তো মনে রাখতেই হবে। মানে আপনি যদি এই যে ধরুন অ্যাডভার্স, অ্যাডভার্স মানে প্রতিকূল, আপনি অ্যাডভার্সের অর্থই জানেন না, তাহলে আপনি টু ব্যবহার করবেন কি আর ফর ব্যবহার করবেন কি? কোনোটাই তো ব্যবহার করতে পারবেন না। এই জন্য মূল যেই, মানে বেস ফর্মটা যেটা আছে, জাস্ট আমি বোঝাতে চাচ্ছি, যে অ্যাডজেক্টিভ ফর্ম, যে নাউন ফর্ম, যে ভার্ব ফর্ম আমাদের বাক্যের প্রয়োজনে আমরা ব্যবহার করি, তার অর্থটা কিন্তু জানতে হবে। এরপর আপনার পরীক্ষায় আসুক, এমসিকিউতে আসুক, আপনি নিজে বলতে যান, বা আপনি রিডিং পড়তে যান, বা নিজে ব্যবহার করবেন, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। একই রকম ভাবে এই কলামের বিপরীত হচ্ছে এই কলামটা। লক্ষ্য করুন, উপকারী, উপকার, লাভজনক, সুবিধাজনক। এই যে পক্ষে, ফেভারেবল টু, সুবিধাজনক। আরো একটি ব্যাপার আছে, মানে প্রবণতা। আচ্ছা, আসক্ত। এই যে দেখুন, অ্যাডিক্টেড টু, ইনক্লাইন টু, প্রন টু। আবারও কোনো কিছুর প্রতি বিরক্ত নির্দেশ করতেও টু এর ব্যবহার। এখানে একেবারে আমরা যদি ওভারঅল দেখি, আহ এখানে যদিও প্র্যাকটিক্যালি ব্যবহার আছে বটে, এই যে দেখুন এখানে প্র্যাকটিক্যালি আছে, আমি দেখাবো। লক্ষ্য করুন, এখানে আবার সংক্ষিপ্ত একটু বলা আছে যে অনেকগুলো ফ্রেজ যেগুলো নেতিবাচক নির্দেশ করে। জাস্ট আপনি এগুলো দেখলেন, এই যে যে ফ্রেজ বলতে অনেকগুলো শব্দ যেগুলো নেতিবাচকতা নির্দেশ করে, মানে ক্ষতিকর, প্রতিকূল, আবার ইচ্ছা বা প্রবণ, এই বিষয়টাকে নির্দেশ করতেও আপনি টু এর ব্যবহারটা দেখতে পাচ্ছেন। একই রকম ভাবে পছন্দ বা সুবিধা, এই ব্যাপারটা নির্দেশ করতে আপনি এই টু এর ব্যবহারটা দেখতে পাচ্ছেন। জাস্ট এতটুকু মনে রাখলে কিন্তু হয়ে যায়। এখন আপনার যে কোনো জায়গায় প্রয়োজন হবে, আপনি চাইলেই কিন্তু ব্যবহার করে দিতে পারেন। আপনি এগুলোকে, অর্থগুলো যে কোনো মূল্যে, মানে একটু উপলব্ধি, মানে মুখস্থ করবেন প্রয়োজনে। আমাদের মাঝে মধ্যে মুখস্থের প্রয়োজনও হয় বটে, আর যারা বলে মুখস্থের প্রয়োজন নাই, তারা অগোচরে করে। আচ্ছা, চলো, আমি অবশ্য চাই যে আপনি আপনি যেভাবে একটা বিষয়কে আত্মস্থ করতে পারেন, জাস্ট চেষ্টা করবেন, সেটা মুখস্থ হোক, সেটা প্র্যাকটিক্যালি বারবার লিখে লিখে হোক। আচ্ছা, চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। লক্ষ্য করুন, এই জায়গাটায় এখানে কিছু লেখা আছে, ঝুঁকিপূর্ণ। হোয়াট, কি ঝুঁকিপূর্ণ থাকে? মূলত এখানে বলা হয়েছে রাজনৈতিক পরিবেশ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, and vulnerable to ordinary people. At the same time, এখানে লেখা আছে দেখুন, অনুভূত হয় না, মানে অনুভূত কি, একটা পজিটিভ একটা সেন্স দিচ্ছে। আমি তো বলেছি মন্দ, ভালো, মন্দ, এই নির্দেশ করতো amenable to the demands the public। একই সাথে এই যে fatal to, useful to, সুবিধাজনক,
ভালো, ফেভারেবল টু, অ্যাডভান্টেজেস টু, একটু পড়ে নেবেন, যেহেতু আপনি ইচ্ছে থাকলেই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, তারপর লক্ষ্য করে আমরা ফর যুক্ত পাবো। ভেরি সিম্পল, জাস্ট আপনার কাজ হবে ফর যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝার জন্য মূল অর্থটাকে উপলব্ধি করা। আচ্ছা, আপনি যদি মূল অর্থটা না জানি, এইভাবে মুখস্থ করে কোনো লাভ আছে? আপিল, আপিল ফর, আপিল ফর, আপিল ফর, প্লিড ফর, প্লিড ফর, প্লি ফর, প্লি ফর, অ্যাপ্লাই ফর, প্রয়োজন নেই। আপনি যদি এই অ্যাপ্লাই এর মূল অর্থটা জানেন, তাহলে আর কিছুরই প্রয়োজন নাই। ব্যতিক্রম আলাদা ব্যাপার। আচ্ছা, ডিজায়ার, ডিজায়ার মানে কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এইটা যদি আপনি না জানেন, তাহলে এটার পর যে ফর হবে এটা মুখস্থ করার কোনো যৌক্তিকতাই নেই। রেসপন্সিবল, জাস্ট এটার অর্থটা জানার চেষ্টা করুন। Remedy, cure, lament, sympathy, need, atone, compensate, attitude, aptitude, made, ought, pay. আপনি মূল অর্থটা জানার চেষ্টা করুন, জাস্ট এনাফ। কিভাবে? লক্ষ্য করুন তো। আপিল, আপিল মানে হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা। এখন এই জন্য ব্যাপারটা কিন্তু এখানে এমনিতেই আছে। তাহলে আপিল মানে কোনো কিছুর জন্য আবেদন করা, জন্য এখানে স্বভাবতই আছে। আপনি এটার পরে যেইটার জন্য আবেদন করছেন, মানে যেই যে জিনিসটা আপনি চাচ্ছেন, যার জন্য আপনি আপিল করছেন, সেই নাউনটির পূর্বে, সেই নাউন ফ্রেজের পূর্বে অটোমেটিকলি ফর বসবে। এখানে তো মানে মানে গ্রামাটিকলি জাস্ট আপনি একটু যদি চিন্তা করেন, সেভাবে হয়। আর মুখস্থ ছাড়াও কিন্তু আপনি এটা মনে রাখতে পারেন। যেমন ধরুন, একজনে কান্না করছে, এখন আপনি মুখস্থ করবেন লেমন ফর, লেমন ফর, লেমন ফর, না। আসলে কান্নাটা কেন? কিছুর জন্য কেউ কান্না করছে। ওই যেই কিছুর জন্য যে কান্না করছে, তার পূর্বে আপনি ফর বসাবেন। জন্য ব্যাপারটা তো আছেই, কিছুর জন্য কান্না করা, ক্রাইং ফর। আচ্ছা, এই যে কিছু প্রয়োজন, আপনি বললেন যে এটার জন্য এটা প্রয়োজন, অথবা লক্ষ্য করুন, এখানে আমরা বলছি কিছুর ইচ্ছা। এখন আপনার একটা আহ ল্যাপটপের ইচ্ছা আছে, ল্যাপটপ কেনার ইচ্ছা আছে। এখন আপনি সিম্পলি বলে দিলেন যে আই হ্যাভ এ স্ট্রং ডিজায়ার ফর গেটিং ল্যাপটপ। আমার একটা প্রবল ইচ্ছা আছে ল্যাপটপ কেনার। এখন এই ডিজায়ার পরে ফরটা, এই যে ল্যাপটপ কেনার জন্য বা ল্যাপটপ পাওয়ার জন্য, জন্য ব্যাপারটা তো আছেই। তো আপনি এভাবে মুখস্থ করবেন কেন? ক্রেভ ফর, ক্রেভ ফর, ক্রেভ ফর। আচ্ছা, ক্রেভ এর অর্থটাই হচ্ছে কিছুর জন্য তীব্র আশা, আকাঙ্ক্ষা। স্বভাবতই বসে যাবে এটার পর ফর। কারণ আমাদের সমস্যাটা হয় আমরা এইটাই জানি না, আমরা এই দুইটা একসাথে মুখস্থ করে ফেলি। মুখস্থ তো প্রয়োজন নেই, আপনি মূল শব্দের অর্থটা মুখস্থ করুন পারলে, এইটা প্রয়োজন নাই। আপনি চাইলে এই ক্রেভের পরে আপনি অন্য কিছুই বসাতে পারবেন। আপনি ক্রেভের পরে ইন বসাবেন, কি অর্থ দিবেন? আপনি কি অ্যাড বসাবেন? না, প্রয়োজনই নেই। কারণ আপনি তো কিছুর তীব্র আশঙ্কা করছেন, যেটা তীব্র আশঙ্কা করছেন, ধরুন মোবাইল ফোনের তীব্র আশঙ্কা করছেন, ক্র্যাক ফর ফোন বসাই দিলেন। তার একটা আইফোন যদিও এখন সবচেয়ে তীব্র আকাঙ্ক্ষার বিষয় অনেকের কাছে, আমার কাছে মোটেও না, কারণ আমি গরিব। আচ্ছা, লক্ষ্য করুন, লং ফর, আমরা কি কখনো ব্যবহার করছি লং? আচ্ছা, লং আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আশা করা অর্থে আপনি বলতেই পারেন আমার আশা আছে একটি ব্লুটুথ ওয়াট, আচ্ছা মাউস, যেটা ক্রয় করা। বসিয়ে দিলেন। আচ্ছা, কোনো কিছুর জন্য দায়ী, রেসপন্সিবল। শেম ফর, আপনি দেখুন কোনো কিছুর জন্য কেউ লজ্জিত হয়, জন্য ব্যাপারটা কিন্তু আছেই অটোমেটিকলি। সো মুখস্থ তো প্রয়োজন নেই। আচ্ছা, সবগুলো এইভাবে সাজানো আমার মনে হয় না খুব বেশি একটা কষ্ট হবে। তারপরেও এখানে অনেক প্র্যাকটিস আছে। সেই প্র্যাকটিস যদি আপনি ধারাবাহিকতায় করেন, আমার মনে হয় না খুব বেশি একটা আপনাকে কষ্ট পোহাতে হবে এই ব্যাপারগুলো উপলব্ধি করতে। আর সংক্ষেপে এখানে বলা আছে যে উদ্দেশ্য বা প্রয়োজন, অনুভূতি বা ইচ্ছা, দায়িত্ব বা প্রতিকার, এই তিনটা ব্যাপার জাস্ট একটু সেট আপ করে নেন, জাস্ট এনাফ। দেখবেন আপনি যে কোনো প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারবেন। অবশ্যই এগুলো আপনি একটু দেখবেন। এই যে দেখুন না কত কিছু আছে এখানে। আচ্ছা, এরপর যে একটু নিজের ঢোল নিজে পেটাই, কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, এইরকম পিডিএফ সহকারে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আপনি ভিডিও পেয়ে যাবেন।
গ্রুপ ভার্ব বলেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেন, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, যেগুলো প্রয়োজন, এট দ্য সেম টাইম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডভান্স প্রিপোজিশন, আরো যাবতীয় অ্যাডভান্স রাইটিং এর জন্য, ওর মডারেট রাইটিং এর জন্য, ওর রিসার্চের রাইটিং এর জন্য, ওর ফর এনি এক্সাম, যে কোনো রাইটিং এর জন্য, যে কেউ যে কোনো পরীক্ষার জন্য চাইলেই আপনি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি, নিজের ঢোল নিজে আর না পিটাই। আচ্ছা, এই ব্যাপারগুলো একটু পড়ে নিবেন কারণ অনেকগুলো বিষয় তো। আচ্ছা, আমরা এক কাজ করি, প্রথম যেটা আমরা রেখে চলে আসছিলাম সেখানে একটু যাই। দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ হিসেবে এই বিষয়টি আমরা মুখস্থ করি এইভাবে: রিফ্রেন ফ্রম, অ্যাবস্টেন্ট ফ্রম, ডিসেস্ট ফ্রম। করি না? দয়া করে আমাকে একটু কমেন্টে বলুন তো করেন কিনা। এরপরও কেন যেন মনেই থাকে না। আচ্ছা, আমি আজকে থেকে আপনাকে বলছি, আপনি এই দুইটাকে একসাথে পড়বেন না, দরকার নেই। আপনি মূলত এই শুধু যে ভার্বটা আছে এটা পড়ুন, এই শুধু ভার্বটা পড়ুন। রিফ্রেইন, এটার মানেই হচ্ছে নিজেকে বিরত রাখা। বুঝতে পারছেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবেন। এখন নিজেকে বিরত রাখা, যেই জায়গায় থেকে আপনি বিরত রাখবেন, যেই কাজটা থেকে আপনি বিরত রাখবেন, তার পূর্বে আপনি ফর বসাবেন। থেকে ব্যাপারটা তো এখানে আছেই। এখন আমরা তো জানি ফ্রম মানেই হচ্ছে থেকে, মানে কোনো কিছু থেকে। এখন আমি আপনি জাস্ট প্রিভেন্ট ফ্রম আবার ব্যবহার করতে গেলে ঝামেলা হয়ে যায়, কারণ আমরা প্রিভেন্ট ফ্রম মুখস্থ করি, এরপর একসাথে বসাই দেওয়ার চেষ্টা করি। মোটেও হবে না। কেন হবে না জানেন? কারণ প্রিভেন্ট, প্রহিবিট, অথবা আরো আছে ডিসকারেজ, আরো বেশ কিছু আছে যেগুলো ট্রান্সিটিভ ভার্ব। এইগুলোর মানে এই প্রিপোজিশন এবং এই ভার্ব এর মাঝে ঠিক এই দিকটাতে একটা অবজেক্ট চলে আসবে, যার কারণে আমরা মুখস্থ করলেও কোনো কাজে আসে না। কারণ আমরা অ্যাপ্লাই করবো কিভাবে? দেখুন, আমি জাস্ট একটু বলছি, এই দিকটাতে লক্ষ্য করুন যে এভরি প্যারেন্ট শুড প্রিভেন্ট অর প্রহিবিট, মানে বিরত রাখা উচিত। মাঝে দেখুন চলে আসছে তাদের সন্তানদের। এই যে যে অবজেক্টটা চলে আসছে, আমরা মুখস্থ করে করে কি করি জানেন? এই অবজেক্ট না দিয়ে সব একসাথে বসাই দিই। অবজেক্টটা কোথায় বসাবেন? অবজেক্টটা এই ট্রান্সিটিভ ভার্বের পরে বসাতে হবে। একটু ছোট মনে হচ্ছে, তাই না? আচ্ছা, প্রয়োজনে আমি একটু জুম ইন করে নিচ্ছি, জুম আউট, যেটি প্রয়োজন হয় করে নিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করুন, আমি আপনাকে বলছি আপনি শুধুমাত্র ভার্বটা মুখস্থ করুন বা আপনি চর্চায় রাখুন। প্রহিবিট, নিষেধ করা, ডিভার, বিরত রাখা। ধরুন, কেউ কোনো অন্যায় কাজে যুক্ত হয়েছে অফিসিয়ালি, তাকে নিবৃত্ত করা হলো, ওই কাজ করা থেকে নিবৃত্ত করা হলো, জাস্ট আপনি বসায় দেন ডিভার। যেইটা থেকে নিবৃত্ত করা হয়েছে ওইটার পূর্বে ফ্রম হবে, জাস্ট হয়ে গেল। এখন অ্যাবসেন্ট ফ্রম, আচ্ছা, আমাদের ফ্রম এর প্রয়োজন নাও হতে পারে, জাস্ট আই ওয়াজ অ্যাবসেন্ট। এখন আপনি কি সেখানে বসায় দেবেন অ্যাবসেন্ট ফ্রম? নাও। তবে যদি হয় যে আমি ওই প্রোগ্রাম থেকে অ্যাবসেন্ট ছিলাম, তখন আপনি ফর্ম বসাই দেবেন, রাইট? কারণ থেকে ছিলাম, আর স্বাভাবিক অর্থেই থেকে মানে তো ফ্রমই ব্যবহার করবো আমরা ইংরেজিতে, তাই না? একই রকম উপায়ে রেস্কিউ ফ্রম। দেখুন, আপনি একটা বাবুকে বা একজন মানুষকে উদ্ধার করলেন। এখন আপনি কি করলেন? উদ্ধার করলেন, আর এই দিকটাতে বাবু বসাই দিলেন। আর ফ্রমটা হবে কোথা থেকে উদ্ধার করলেন তার পূর্বে ফ্রম, মানে এই ফ্রমের পর যেখান থেকে বাবুটাকে উদ্ধার করলেন সেইটা বসাই দিলেন। ধরুন, আমি এখানে দেখালাম এইটা, আচ্ছা দেখা যাচ্ছে না? এখন এখানে কিছু একটা পড়ে আছে, কথার কথা কি দিব, যে কোনো একটা কিছু পড়ে আছে, আমি এইটাকে মানে এখান থেকে উদ্ধার করলাম। এখন উদ্ধার করা অর্থ অন্য কিছু, জাস্ট আমি বোঝাচ্ছি। এখন আমি উদ্ধার করলাম, এটা আমি বলবো। তারপরে কি উদ্ধার করলাম সেটা আমি বলে দিব এই রেস্কিউ এর পরে। তারপরে ফ্রম দিস বটন। আচ্ছা, আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। তো একই রকম ভাবে এখানে যতগুলো ভার্ব আছে, আপনার কাজ হবে সরাসরি এই ভার্ব গুলো, এই নাউন গুলো, বা যদি অ্যাডজেক্টিভ থাকে বলি না, এইগুলোকে ভালোভাবে উপলব্ধি করা। তাহলে ফ্রম যে হবে এটা অটোমেটিকলি হবে। এবার ডিসকারেজ অ্যান্ড ডিসোসিয়েট অ্যান্ড ডেরিভেট। ও, আরেকটি ব্যাপার যেটা আমি বলতে ভুলে গিয়েছি। কেউ যদি মনে করেন যে
ও হ্যাঁ, সে তো আমাকে এই পিডিএফটি পাওয়ার সুযোগ করে দিয়েছে। ভিডিওটি না দেখি প্রথমে যদি পিডিএফটি চেয়ে বসেন তাহলে আপনি পাবেন না। আপনাকে পুরো পিডিএফটা মানে ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে, শেয়ার দিতে হবে, অন্যদেরকে অবগত করতে হবে, অন্যরা যেন উপকৃত হয় সে ব্যাপারে তাদেরকেও বলতে হবে। আচ্ছা, এ পর্যন্ত কে কতটুকু উপলব্ধি করতে পেরেছেন? আমি মূলত একটু ডিফারেন্ট হইতে, যদিও অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করেন, তারপরও জাস্ট আমি আমার মতো করে আমার শিক্ষার্থীদের জন্য চেষ্টা করছি। আচ্ছা, এ পর্যায়ে চলুন, আমি সব দেখাচ্ছি না। যেমন রিসেসে মানে কাউকে সমাজচ্যুত করা, দেখবেন কোনো এলাকায় কোনো একটা ফ্যামিলিকে কাউকে সমাজচ্যুত করছে, মানে সমাজ থেকে সরিয়ে দিয়েছে। যাকে করেছে তার নামটা এই যে ডিসোসিয়েটের পর দিবেন, এরপরে ফ্রম দিবেন যেখান থেকে তাকে করা হয়েছে। যদিও এটা উচিত না, বাট আমাদের সমাজে এই প্র্যাকটিসটা আছে। ডিসকার্স ফ্রম, লাইক কেউ কাউকে ডিসকার্স করলো, এই মাঝে অবজেক্টটা হবে। একই রকম ভাবে রিটায়ার ফ্রম, আপনি আপনার বাবা আপনার চাচা খালু কোথাও থেকে রিটায়ার করেছে, অটোমেটিকলি হবে যে জায়গা থেকে রিটায়ার হয়েছে তারপর from। আর কিছু দেখে নিব? আমার মনে হয় না আর দেখাতে হবে, না দেখালেও আপনারা বুঝবেন। সবগুলো এইভাবে আমি লিখেও দিয়েছি বটে। দেখুন এই যে আচ্ছা, আমি আপনাদেরকে অনেকটাই দেখাই। দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে আমরা জাস্ট অনের এই দিকে লক্ষ্য করি। আপনি মূল যে ভার্বটা আছে জাস্ট এইটা বরাবর নিয়ে আবার পড়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এনাফ। অ্যান্ড ডিপেন্ড, হোয়াট? ডিপেন্ড মানে নির্ভর করা। আপনি এখন থেকে ডিপেন্ড মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা, আর অটোমেটিকলি এইটার মধ্যেই কিন্তু এই যে অন ব্যাপারটা আছে। মানে কার উপর কিসের উপর ডিপেন্ড করলেন? ডিপেন্ড অন, ব্রুড অন, কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ের উপর চিন্তা করা। ব্রুড অফ, কোনো বিষয় নিয়ে চিন্তা করা, কোনো বিষয়ের উপর চিন্তা করা। আপনি যখন করবেন তখন উপর চিন্তা করা এই ব্যাপারটাকে প্রাধান্য দিবেন। আচ্ছা, একই রকম ভাবে কোনো কারো উপর কিছু ন্যস্ত করা, এই যে উপর ব্যাপারটা কিন্তু আছে। আচ্ছা, বিদ্যুৎ চলে যাচ্ছে আসতেছে, এটা আমাদের আমরা ধরে নিতে পারি যে স্বাভাবিকভাবে নিতে পারি, তাহলে আমার কাছে আর কষ্ট মনে হবে না, আপনার কাছে কষ্ট মনে হবে না। আচ্ছা চল, আমরা আবার শুরু করি। বেসড অন, কোনো কিছুর উপর ভিত্তি করে। অ্যান্ড ডিপেন্ডিং অন, কোনো কিছুর উপর ভিত্তি করে। আচ্ছা, দেখুন এখানে কিন্তু এই যে ইম্পোজ অন, কোনো কিছুর উপর কোনো কিছু আরোপ করা, যেটা আপনি আরোপ করবেন সেটা এখানে বসাবেন। আচ্ছা, চাইতেছে আসতেছে, মানে এরপর আমরা দেখি কংগ্রাচুলেট ওয়ান, একই রকম উপায়ে ইম্পোজ অন, ইম্প্যাক্ট অন, রিলাই অন, কোনো কিছুর উপর নির্ভর করা, কাউন্ট অন, বেজ অন ভিত্তি করা, ডিপেন্ড অন, এই যে দেখুন এখানে আছে। আচ্ছা, এগ্রি অন, কোনো বিষয়ের উপর রাজি হওয়া, কাউন্ট অন, কোনো কোনো কিছুর উপর নির্ভর করা। আপনি মূল যে ভার্বটা আছে এটা কি বড় বড় নেয় জাস্ট, দেখবেন অটোমেটিকলি হয়ে গেছে। তারপরে এখানে তো আছেই, আরো সংক্ষেপে বোঝানোর জন্য নির্ভরশীলতা বোঝায়, চিন্তা বোঝায়, প্রভাব বোঝায়। এই তিনটা ব্যাপার just একটু মনে রাখুন, হয়ে যাবে। একই রকম উপায় এখানে প্র্যাকটিস আছে, আপনি প্র্যাকটিস গুলো দেখতে পারেন। আহ তারপর আরো আছে উইথ, মানে একসাথে একমত হওয়া নির্দেশ করতে, সহায়তায় সাথে, এই ব্যাপারগুলো নির্দেশ করতে, এটা একটু দেখে নিবেন। এরপরে আছে অফ, তবে আমি আপনাকে পরামর্শ দিব এই অফ যুক্ত যেগুলো আছে দয়া করে মানে নিজ উদ্যোগে মুখস্থ করে নেবেন। কারণ এটার শর্টকাট রাস্তা উপলব্ধি করাটা বা ওইভাবে অনুধাবন করাটা বেশ কঠিন বটে। আমি আপনাকে বলবো যে আপনি সম্ভব হলে কাজ করবেন, একটু বারবার একটু পড়বেন, প্র্যাকটিক্যালি দেখবেন, মুখস্থ করবেন, লিখবেন। প্রয়োজনে যদি সময় সুযোগ হয়, কেউ না থাকে তাহলে একটু জোরে জোরে বলবেন, কেমন? আচ্ছা, অনেকে বলতে পারেন ধুর ছাই মুখস্থ করতে বলে, কিছু কিছু ব্যাপার করতেও হয় বটে। চলুন, এরপরে অ্যাড যুক্ত আছে, এটা ভেরি সিম্পল। ইন যুক্ত আছে, এটা বোঝা যায় কোনো কিছুতে এটা নির্দেশ করতে, ইনভলভ ইন, অ্যাবজর্ব ইন, ইনভেস্ট ইন, ইন্টারেস্ট ইন, এক্সেল ইন, ফেইল ইন, আরো বেশ কিছু আছে বটে, আপনি বসাই দেবেন। একই রকম ভাবে এখানে অ্যাড যুক্ত আছে, সময় স্বল্পতা, তাছাড়া মৌলিক বা মূল আলোচনা ইতিমধ্যে আমি করে ফেলেছি। হ্যাঁ, এখানে তিনটি ব্যাপার আপনি মনোযোগ রাখতে পারেন। এখানে বলা আছে ইমোশন বা রিয়াকশন নির্দেশ করতে, স্কিল বা অ্যাবিলিটি নির্দেশ করতে, এট দ্য সেম টাইম আমরা এই জি আর ঠাট্টা বিদ্রুপ এই ব্যাপারটাকে নির্দেশ করতে পারি, কোনো কিছুতে কারো দক্ষতা এই ব্যাপারটাও নির্দেশ করতে পারে।
আর ব্যতিক্রম ব্যাপারটা ব্যতিক্রম, সেটা আপনারা যখন পিডিএফটি হাতে পাবেন তখন পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্রেজ গুলো আমাদের, ভার্বাল ফ্রেজ গুলো প্রয়োজন হয় দৈনন্দিন প্রয়োজনে, একেবারে এটাকে আপনি এমন ফ্রেজ যেটা একসাথে বসে অর্থ দেয়, লাইক লে ডাউন, টেক ডাউন, স্টেপ আপ, এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম এখানে তো বাড়ির কাজ আছেই, আপনি এই বাড়ির কাজগুলো নিজে নিজে করতে পারবেন। আর যারা রেকর্ডেড কোর্সে থাকবেন তারা বাড়ির কাজগুলো করে নির্ধারিত গ্রুপে জমা দিতে পারবেন। আর যারা এমনিতে নিবেন, ইতিমধ্যে আমি বলেছি এটা নেওয়ার আহ, ইয়াটা কি, পন্থাটাও আমি বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি। এখন আপনার কাজ, আপনি ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং কি জন্য পিডিএফটি প্রয়োজন সেটা আমাকে অবগত করবেন। সেই মেসেজটি আমাকে আমাকে মেসেজ করবেন আমার এই পেজের আলোকে। আর যদি কেউ মেসেজ না করতে পারেন সেই ক্ষেত্রে মেসেজে অবগত করবেন যে আপনি পাচ্ছেন না। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন যে ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।